আমরা দেখতে দেখতে পাইথন লুপের সর্বশেষ এপিসোডে চলে এসেছি এবং আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পাইথন নেস্টেড ফর লুপ এবং হোয়াইল লুপ। নেস্টেড এই কথাটির সঙ্গে কিন্তু আমরা আগেই পরিচিত। পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট চ্যাপ্টারের লাস্ট যে এপিসোডটি ছিল সেটা ছিল পাইথন নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট, যেখানে আমরা দেখেছিলাম একটি কন্ডিশনের মধ্যে আরেকটি কন্ডিশন যখন যাচ্ছিল সেটাকে আমরা বলছিলাম নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট। ঠিক একইভাবে নেস্টেড লুপের ক্ষেত্রে একটি লুপের মধ্যে আরেকটি লুপ যখন থাকবে সেটাকে বলবো আমরা নেস্টেড লুপ। তো নেস্টেড লুপ শেখার পাশাপাশি আমরা আরেকটা স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাইথন কন্টিনিউ স্টেটমেন্ট। আমরা পূর্বের এপিসোডে পাইথন ব্রেক স্টেটমেন্ট দেখাইছিলাম এবং তার কনসেপ্ট এবং কাজ আমরা দেখিয়েছিলাম। এখানে আমরা কন্টিনিউ স্টেটমেন্টটা দেখাবো। সো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং দেখব কিভাবে আমরা পাইথন নেস্টেড লুপ নিয়ে কাজ করতে পারি। তো নেস্টেড লুপটা শেখার জন্য আমরা একটা এক্সাম্পল নিব, রিয়েল লাইফ একটা এক্সাম্পল প্রোগ্রাম করব এবং সেটা হলো মাল্টিপ্লিকেশন টেবিল। আমরা ছোটোবেলায় এটাকে আসলে নামতা নামে চিনতাম, একের ঘরের নামতা, দুইয়ের ঘরের নামতা বা আটের ঘরের নামতা, এরকম আর কি। সো নামটার একটা টেবিল বা মাল্টিপ্লিকেশন টেবিল আমরা নেস্টেড লুপের কনসেপ্টটা ব্যবহার করে আমরা সেটা বানাবো। সো এখানে আমি প্রথমেই দেখাবো হচ্ছে ফর লুপের মাধ্যমে, তারপর আমি হোয়াইল লুপের মাধ্যমে দেখাবো। তো আমাদের প্রোগ্রামটা শুরু করার আগে আমাদের আরেকটা বিষয় নিয়ে একটু ক্লিয়ার হয়ে নিতে হবে, সেটা হচ্ছে আমরা ডেটা টাইপ চ্যাপ্টারে রেঞ্জ নামে একটা ফাংশন দেখেছিলাম, যেখানে রেঞ্জ ফাংশনে একটা রেঞ্জ দিয়ে দিলে সেই রেঞ্জের মধ্যে একটা লিস্ট আমাদের তৈরি করে দিত। সো আমরা এখন ফর লুপের ক্ষেত্রে আমরা সেই রেঞ্জ ফাংশনটা ব্যবহার করব। তো রেঞ্জ ফাংশন ব্যবহার করার আগে রেঞ্জ ফাংশনটা আবার কীভাবে কাজ করে একটু দেখে নিই। এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম মাই রেঞ্জ ইকুয়াল রেঞ্জ নামে যে ফাংশন আছে সেই ফাংশনটা যদি আমরা এখানে নিয়ে নিই এবং এখানে আমাদের স্টার্টিং একটা রেঞ্জ দিতে হবে এবং কমা দিয়ে এন্ড একটা রেঞ্জ দিতে হবে। সো এখানে আমরা দেখতেছি রেঞ্জ 1 থেকে 8। এখন যদি এটা আমরা প্রিন্ট করি তাহলে দেখব আমাদের একটা রেঞ্জ ডেটা টাইপ চলে আসবে, এবং এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখব পাইথন লুপ ডট পাই, আমরা দেখব রেঞ্জ 1 থেকে 8 পর্যন্ত আসছে। এবং এইটা এইরকমভাবে আসার কারণ হচ্ছে রেঞ্জ হচ্ছে ইটসেলফ একটা ডেটা টাইপ এবং এই জন্য এইভাবে প্রিন্ট করলে আমরা রেঞ্জটাই পাচ্ছি। সো এটাকে যদি আমরা লিস্ট করতে চাই তাহলে অবশ্যই এটাকে মরিয়ে দিতে হবে। লিস্ট নামে যে ফাংশন আছে যেটা আমরা ডেটা টাইপ ক্যাস্টিংয়ে শিখেছিলাম সেটা আমরা যদি দিয়ে দিই তাহলে আমরা দেখব 1 থেকে 8-এর মধ্যে একটা আমাদের একটা লিস্ট দিয়ে দিয়েছে এবং এখানে আমরা দেখতেছি 8টা বাদে, এবং এখানে আমরা দেখছি যে 8 কিন্তু এখানে ইনক্লুড হয়নি, এখানে আমাদের ইনক্লুড হয়েছে 7 পর্যন্ত এবং শেষ হবে তার 1 স্টেপ ডাউন পর্যন্ত। সো আমরা এখানে যদি 10 দিতাম তাহলে আমাদের এখানে আসতো 9 1 থেকে। তো এই রেঞ্জ ফাংশনটা এখন আমরা ব্যবহার করব ফর লুপের সঙ্গে মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করার জন্য এবং এখানে অবশ্যই আমাদের নেস্টেড লুপের ধারণাটা থাকবে। ওকে, সো আমরা এখানে প্রথমে লিখলাম ফর আই ইন, ওকে। সো আমি এখানে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল নিলাম ফর আই ইন, এখানে আমাদের রেঞ্জ ফাংশনটা ব্যবহার করতে হবে। ফর আই ইন রেঞ্জ 1 to 5, সাপোজ আমরা 1 থেকে 5 ঘরের নামটা পর্যন্ত চাচ্ছি, তাহলে আমাদের রেঞ্জ এখানে এটা দিয়ে দিতে হবে। আমরা দেখব একটু পরে যে কিভাবে আসলে প্রোগ্রামটা কাজ করতেছে। সো আমরা এখন এই লুপের ব্লকের মধ্যে চলে গেলাম। এখন আমাদের নেস্টেড লুপ হওয়ার কন্ডিশন হচ্ছে লুপের মধ্যে লুপ থাকতে হবে, তার মানে আমাদের এখানে আরেকটা লুপ লিখতে হবে। সো এখানে আমি আই দিতে পারবো না, এখানে দিব জে, ফর জে ইন এগেন আমি এখানে রেঞ্জ ফাংশনটা ইউজ করব 1 থেকে 5 পর্যন্ত। সো 1 থেকে 5 পর্যন্ত রেঞ্জ, তার মানে আমরা হচ্ছে এই লুপের মধ্যে ঢুকে যাব। এখন যদি আমি এখানে পাশাপাশি প্রিন্ট করি, প্রিন্ট আই, আমরা স্ট্রিং ফরম্যাটিংয়ের যে কনসেপ্ট আছে সেটা একটু ব্যবহার করব। এখানে এফ স্ট্রিং যেটাকে বলি এবং এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট। আমাদের কিন্তু এই স্ট্রিং ফরম্যাটিং নিয়ে একটা এপিসোড আছে, যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসতে হবে। সো এইখানে আমরা এখন দিব আই এর মানটা। তাহলে একটু চিন্তা করো, যখন এই লুপটা প্রথমবার ঘুরবে তখন আই এর মান কিন্তু হবে 1, কারণ আমাদের এখানে স্টার্টিং রেঞ্জটা হচ্ছে 1। তাহলে আই এর মান হবে 1, তাহলে প্রথমবার যখন এটা ঘুরবে তখন আই এর মান কিন্তু হবে প্রিন্ট হবে 1। এখানে আমরা একটা এক্স চিহ্ন দিব, যেটাকে আমরা আসলে গুণ হিসাবে বা মাল্টিপ্লিকেশন যে চিহ্ন সেটা হিসাবে ব্যবহার করব ভিজুয়ালি। দেন আমরা এখানে জে এর মানটা দিয়ে দিব। তাহলে এখানে একটু লক্ষ্য করো, এটা কিন্তু আসলে এই দুইটাকে গুণ করতেছে না, এটা জাস্ট আমাদেরকে ভিজুয়ালি নাম তার মতো করে দেখাবে। এবং আমরা জানি যে নামতার এই একটা দুইটা নাম্বারের গুণের পরে একটা সমান চিহ্ন থাকে, সেই সমান চিহ্নটা দিব। দেওয়ার পরে আমরা এই দুইটার যে গুণফল সেটা আমরা লিখে দিব।
সো প্রথমে আমি দিলাম আই ইন্টু জে, তার মানে আই এবং জে কিন্তু আমাদের এখানে গুণ হয়ে যাচ্ছে। তার মানে যদি আমরা একটু প্রোগ্রামটা একটু ম্যানুয়ালি বোঝার চেষ্টা করি, সেটা হবে কীরকম, যে প্রথমবার যখন ঘুরবে তখন এই আয়ের মান হবে 1, এবং এর মধ্যে আমরা দেখছি যে আরেকটা লুপ, তখন এই লুপটা কিন্তু ঘোরা শেষ করার পরে কিন্তু এই লুপের দ্বিতীয় ইটারেশনে যাবে। ভালো করে বুঝতে হবে যে যখন এই লুপের 1 নম্বর ইটারেশন আছে বা 1 নম্বর ঘূর্ণয়মানভাবে আছে, অর্থাৎ এই লুপটা যখন প্রথমবার ঘুরবে তখন এই আয়ের মান থাকবে 1, এবং এই লুপটা ততক্ষণ ঘুরবে যতক্ষণ না এই লুপটা শেষ হচ্ছে। শেষ হওয়ার পরে তারপরে কিন্তু এই লুপের, এটা মেইন লুপের দ্বিতীয় ইটারেশনে যাবে। সো এখানে আমাদের 4 বার ঘুরবে, 1 2 3 4, কারণ আমরা জানি 1 থেকে শুরু করে 4 পর্যন্ত এখানে যাবে, তার মানে এখানে ঘুরবে 4 বার, দেন এখানে এর দ্বিতীয় ঘূর্ণনে যাবে। সো আমরা যদি প্রথম ঘূর্ণনের কথা চিন্তা করি, যে আয়ের মান প্রথমে 1 আছে, তাহলে 1 ইন্টু জে এর মান প্রথম ইটারেশনে 1 থাকবে, তাহলে 1 ইন্টু 1 সমান, এটা আমরা গুণ করে দিচ্ছি 1 অক্ষে 1, তাহলে আমরা এখানে বলতেছি 1 ইন্টু 1 সমান 1। এই লুপটা কিন্তু আবার দ্বিতীয়বার ঘুরবে, এই লুপটা দ্বিতীয়বার ঘোরার সময় জে এর ভিতরে কিন্তু আসবে 2, তাহলে এই 2 ইন্টু 1, এখানে এখনও কিন্তু আয়ের মান থাকবে 1, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল, এখানে আমরা গুণ করে দিচ্ছি 2, দেন আমরা আবার এই লুপটা ঘুরবে এবং আমাদের জে এর মধ্যে 3 চলে আসবে, এইভাবে 4 পর্যন্ত আসবে। 4 পর্যন্ত আসার পর আমাদের এই লুপটা শেষ হয়ে যাবে, দেন এই লুপের দ্বিতীয় ইটারেশনে আবার আমাদের প্রোগ্রামটা পদার্পণ করবে এবং আয়ের মান তখন হয়ে যাবে 2। এরপরে যখন আমাদের দ্বিতীয়বার এই লুপটা ঘুরবে, তখন আবার এই লুপটা একবার তার সাইকেলটা কমপ্লিট করবে। সো এখন জে এর মান কিন্তু প্রথমবার আবার 1, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল 2, তার মানে এখন আমাদের কিন্তু 2 এর ঘরের যে নামটা সেটা কিন্তু প্রিন্ট হচ্ছে। সো আমরা যদি এখন এটাকে রান করি, দেখব যে আসলে কিভাবে কাজ করে। পাইথন loop.py, তাহলে আমরা দেখছি যে 1 ইন্টু 1 ইকুয়াল 1, 1 ইন্টু 2 ইকুয়াল 2, সো এইভাবে। সো আমরা যদি এটাকে একটু ডিভাইড করতে চাই, মানে নামতাগুলা বা মাল্টিপ্লিকেশন টেবিলগুলো একটু আলাদা আলাদা করে দেখাতে চাই, তাহলে আমরা এখানে একটা নিউ লাইন লিখে দিতে পারি। এখানে আমরা একটা নিউ লাইন লিখে দিতে পারি, এই প্রথম লুপের লাস্টে প্রিন্ট, এটা হচ্ছে নিউ লাইন। এখন যদি আমি এটাকে রান করি আবার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 1 এর ঘরের নামতা, এটা হচ্ছে 2 এর ঘরের নামতা, আর এটা 3 এর ঘরের, এবং এটা 4 এর ঘরের। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এই নামটাটা 10 পর্যন্ত আসে নাই। সো 10 পর্যন্ত যদি আসতে হয়, তাহলে আমাদের ইনার যে লুপটা আছে সেখানে কিন্তু করতে হবে 11, কারণ আমরা যদি 11 দিই তাহলে আমাদের এই রেঞ্জটা কাজ করবে 10 পর্যন্ত। সো যদি আমরা এখন আবার রান করি প্রোগ্রামটা, তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটা কিন্তু এখন পুরা 1 থেকে 10 পর্যন্ত এই মাল্টিপ্লিকেশন টেবিলটা আমাদেরকে তৈরি করে দিচ্ছে। এখন তুমি যদি জাস্ট চাও আমি 1 থেকে 100 ঘরের নামতা পর্যন্ত চাইবো, জাস্ট এখানে তোমাকে চেঞ্জ করে দিতে হবে। সো আমি এখানে যদি 101 দেই, তাহলে অটোমেটিক্যালি এই কয় লাইন কোড আমাদেরকে 1 থেকে 100 ঘরের নামতা পর্যন্ত মানে ইনস্ট্যান্টলি আমাদের স্ক্রিনে প্রিন্ট করে দিতে পারে। সো যেটা আমরা ছোটোবেলায় মুখস্থ করতে করতে আমাদের মাথাটা সম্পূর্ণ খারাপ করে ফেলতাম, সেটা মাত্র এই 4-5 লাইনের কোডে আমাদের 1 থেকে 100 ঘরের নামটা পর্যন্ত ইজিলি আমাদেরকে দিয়ে দিতে পারছে। সো প্রোগ্রাম আসলে এই ধরনের অটোমেশনগুলো করতেই বেশি ব্যবহার করা হয়। ওকে, সো আমরা এখন যদি রান করি, তাহলে দেখব যে আমাদের 1 থেকে 100 ঘরের নামটা পর্যন্ত কিন্তু সে আমাকে বানিয়ে দিচ্ছে। সো যদি আমরা একটু উপরে যাই, তাহলে জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, সো হয়ে গেল আমাদের নামতা অথবা মাল্টিপ্লিকেশন টেবিল। এই সেম ফাংশনটা, অর্থাৎ মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করার যে কোডটা, এটা এখন আমরা হোয়াইল লুপের মাধ্যমে লিখব। সো দেখি আমরা কিভাবে হোয়াইল লুপের মাধ্যমে লিখতে পারি। সেটা আমরা কেটে দিলাম। হোয়াইল লুপে আমাদের প্রথমেই কিন্তু নাম্বার আমাদের আয়ের মধ্যে ধরে নিতে হবে। সাপোজ আমরা আই সমান ধরে নিলাম ইনিশিয়ালি 1। এখন আমরা বললাম যে হোয়াইল যখন আই লেস দেন, আমরা যে কয় ঘরের নামতা পর্যন্ত চাই, সাপোজ 10 দিলাম। সো হোয়াইল আই লেস দেন অর ইকুয়াল 10, অর্থাৎ আই ঘুরবে 1 থেকে 10 পর্যন্ত। এবং এই সেম কাজটা কিন্তু আমরা ফর লুপে করছিলাম রেঞ্জ ফাংশনের মাধ্যমে। ওকে, সো আই যখন 1 থেকে 10 এর মধ্যে থাকবে বা সমান থাকবে, তখন আমাদের এইটা কাজ করবে, তখন আমাদের এই কন্ডিশনটা কাজ করবে, অর্থাৎ এই লুপটা চলবে।
সো এখানে আমরা বললাম যে এই আইটা কিন্তু আমাদের আবার এক এক করে বাড়াতে হবে পূর্বের এপিসোডের মতো, না হলে কিন্তু আমাদের এই 1 সারা জীবন থেকে যাবে এবং এই লুপটা কিন্তু কখনোই শেষ হবে না এবং এই আয়ের মানটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না। তাহলে আমরা বলবো আই ইকুয়াল আই প্লাস 1। ওকে, সো এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি আই প্লাস সমান 1। তাহলে আই 1 1 করে বাড়বে এবং আমরা এখানে সেটা প্রিন্ট করে দেখতে পারবো। প্রিভিয়াস এপিসোডে কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম। এখন আমরা এই হোয়াইল লুপের মধ্যে আরেকটা হোয়াইল লুপ ব্যবহার করব, তাহলেই হবে আমাদের এই লুপটা নেস্টেড লুপ। তো এখানে আমাদের যেমন আই ধরে নিয়েছি, এখানে আমাদের ধরে নিতে হবে আরেকটা ভেরিয়েবল, সাপোজ জে ইকুয়াল 1। এটা আমরা ইনিশিয়ালাইজ করলাম। এখন এগেইন আমি বলবো হোয়াইল জে লেস দ্যান অর ইকুয়াল 10। তার মানে যে 1 থেকে 10-এর মধ্যে অথবা 10-এর সমান যখন হবে তখন কিন্তু আমরা এখানে ওই সেম প্রিন্টটা কিন্তু আমরা করতে পারি স্ট্রিং ফরম্যাটিংয়ের মাধ্যমে। ওকে, সো আই, এখানে আমরা একটা গুণ চিহ্ন দিলাম জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য, জাস্ট প্রিন্টে দেখানোর জন্য, এটা কিন্তু গুণ হচ্ছে না আসলে, এবং জে এরপর একটা সমান থাকে, তারপরে আমরা মূলত এখানে আমরা আই অ্যান্ড জে গুণ করব। সো আই ইন্টু জে। ওকে, সো এই এক্সপ্রেশনের মধ্যে আই এবং জে কিন্তু গুণ হয়ে যাবে। ওকে, সো এগেইন আমরা এই যে এই হোয়াইল লুপটা কিন্তু আমাদের জে এর মান কিন্তু আবার এক এক করে বাড়াতে হবে, অন্যথায় জে এর মান কিন্তু সবসময় 1 থাকবে এবং এই লুপটা কিন্তু ঘুরেই যাবে। সো আমি এখানে বলবো জে প্লাস সমান 1। তাহলে এই ছিল আমাদের লুপটা। এবং সিমিলারলি মাল্টিপ্লিকেশন টেবিলগুলো আমরা আলাদা আলাদা করে দেখানোর জন্য এখানে একটা পাইথনের প্রিন্ট নিউ লাইন নিয়ে নিব \n। তাহলে কিন্তু আমাদের এখানে একটা নতুন লাইন তৈরি হয়ে যাবে বা মাল্টিপ্লিকেশন টেবিলগুলোর মধ্যে একটা ফাঁকা স্থান তৈরি করবে, যেটা আমাদের আইডেন্টিফাই করা সহজ হবে। ওকে, সো এটা যদি এখন আমরা রান করি আমরা দেখব সেম রেজাল্ট আমরা পাচ্ছি মাল্টিপ্লিকেশন টেবিলটা। সো এইভাবে কিন্তু আমরা নেস্টেড লুপের যে কনসেপ্টটা আমরা কিন্তু ইউজ করতে পারি। আমরা রিয়েল লাইফ যখন ইউজ করব তখন দেখব বিভিন্নভাবে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হচ্ছে, তখন সেটা রিয়েল কেজে ব্যবহার করতে পারলে এই জিনিসগুলো আরও বেশি ভালোভাবে বোধগম্য হবে। ওকে, ফাইনালি আমরা এখন শিখবো হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। তো কন্টিনিউ স্টেটমেন্টের জন্য আমরা এই নেস্টেড লুপটা ব্যবহার করব না এখন, বাট তুমি করলেও করতে পারো, কারণ এটার সব ধরনের কম্বিনেশনে আসলে সম্ভব। এখন আমরা যেটা দেখব একটা বেসিক লুপের মধ্যে কিভাবে কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করা যায় এবং এটা আসলে কিভাবে কাজ করে এবং এটার কাজ কি সেটা আমরা একটু দেখতে পারবো। সো এখানে আমি একটা রেঞ্জ নামে যে ফাংশনটা আছে সেটা নিয়ে নিই। ফর আই ইন রেঞ্জ সাপোজ 1 to 101, তার মানে 1 থেকে 100 পর্যন্ত আমাদের এই লুপটা ঘুরবে এবং প্রত্যেকবার আয়ের মধ্যে 1 2 3 4 5 6 এইভাবে নিতে থাকবে। সো যদি আমরা একটা জিনিসটা প্রিন্ট করে দেখি, প্রিন্ট আই, তাহলে আমরা দেখব 1 থেকে 100 কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা এখানে কন্টিনিউ স্টেটমেন্টটা কিভাবে ব্যবহার করতে পারি বা কন্টিনিউ স্টেটমেন্টটা আসলে কি কাজ করে। তো তার আগে আমরা একটা জিনিস চাচ্ছি যে এখান থেকে যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হলো, আমরা চাচ্ছি শুধুমাত্র জোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে। তো শুধুমাত্র জোড় সংখ্যা প্রিন্ট করার জন্য তুমি কিন্তু অ্যারিথমেটিক অপারেটরের একটা অপারেটর ইউজ করতে পারো। আমরা পরবর্তীতে অনেকগুলো প্রবলেম সলভিং করব, আপাতত আমি এই জিনিসটা সহজে এক্সপ্লেইন করতেছি যে তুমি যদি জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে চাও তাহলে কিন্তু আমরা একটা অপারেটর ইউজ করতে পারি, সেটা হচ্ছে মডুলাস অপারেটর। মডুলাস অপারেটর দিয়ে যদি আমরা একটা নাম্বারকে ভাগ করি এবং ভাগশেষ যদি 0 হয় তার মানে হচ্ছে নাম্বারটি হবে জোড় সংখ্যা, আর ভাগশেষ যদি 1 হয় বা অন্য কিছু হয় তাহলে সেটা হবে বিজোড় সংখ্যা। কারণ কি আমরা জানি কোনো নাম্বারকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ যদি 0 হয় তাহলে অবশ্যই সেটা জোড় সংখ্যা হবে। সো আমরা এখানে সেই কন্ডিশনটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ইফ I মডুলাস 2 ইজ ইকুয়াল টু 0, যদি I মডুলাস 2 এর মানটা যদি 0 হয় তাহলে 0 সমান হয় তাহলে আমরা বলবো এটা জোড় সংখ্যা। কারণ তুমি একটা জিনিস দেখো যে তুমি যদি 50কে 2 দিয়ে ভাগ করো তাহলে দেখবে ভাগশেষ 0, বাট তুমি 51কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কিন্তু 1 হবে। তার মানে আমরা কোনো কিছুকে 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ যদি 0 হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই জোড় সংখ্যা। যেমন তুমি যদি 1 কোটিকে 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু সেটা হয়ে যাবে 50 লক্ষ, ভাগশেষ 0। বাট তুমি যদি 1 কোটি 1কে ভাগ করো 2 দিয়ে তাহলে কিন্তু ভাগশেষ আবার 1 থেকে যাবে। সো এইভাবে আমরা কন্ডিশনটা দিতে পারি। ঠিক তখনই কিন্তু আমরা এটাকে প্রিন্ট করতে পারি, যখনই ভাগশেষ 0 হবে এর মধ্যে গিয়ে শুধুমাত্র প্রিন্ট করব, এর বাইরে প্রিন্ট করব না। তাহলে এই প্রিন্টটা ঠিক তখনই এক্সিকিউট হবে
যখন আইকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। তার মানে শুধুমাত্র জোড় সংখ্যা যখন হবে আয়ের মান, ঠিক তখনই আমাদের এই নাম্বারটা প্রিন্ট করবে। সো আমি যদি এখানে এটাকে রান করি পাইথন loop.py, তাহলে দেখব যে প্রথম থেকেই কিন্তু আমাদের শুধুমাত্র জোড় সংখ্যার যে নাম্বারগুলো সেগুলো কিন্তু প্রিন্ট হয়েছে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে এই সেম ফাংশনালিটিটা আমরা পেতে পারি। সো এখানে আমরা সেম কিন্তু আমাদের আগের মতো নেওয়া লাগবে, ইফ আই মডুলাস 2 ইকুয়াল 0, তাহলে আমরা এখানে কন্টিনিউ করব, ওকে, এবং নিচে এসে প্রিন্ট করব, প্রিন্ট আই। এখানে যেটা আমি বললাম সেটা হচ্ছে আই মডুলাস 2 এর মান যদি 0 হয় তাহলে কন্টিনিউ করো, অর্থাৎ এখন কিন্তু আমাদের ঠিক উল্টাটা আসবে রেজাল্টে। কেন? কারণ যখনই একটা নাম্বার জোড় সংখ্যা আমরা পাচ্ছি তখনই এখান থেকে আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং এই পর্যন্ত কিন্তু আমাদের কোডটা এক্সিকিউট হচ্ছে না, যার কারণে কন্টিনিউ পাইলেই কিন্তু সে এখান থেকে ঘুরে আবার এখানে চলে আসতেছে, যার কারণে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো কিন্তু এখন আমাদের প্রিন্ট হবে। সো এটা যদি আমাদের প্রিভেন্ট করতে হয় তাহলে ঠিক এটার উল্টো করতে হবে, ইফ আই মডুলাস 2 ইজ নট ইকুয়াল টু 0, তার মানে এটা একটা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা পাইলে এখান থেকে কন্টিনিউ করবে এবং নিচে এসে জোড় সংখ্যাটা প্রিন্ট করবে। বা তুমি এটা কিন্তু আরেকভাবেও দিতে পারো, ইফ আই মডুলাস 2 ইকুয়াল টু 1, কারণ আমরা জানি কোনো নাম্বারকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয় 1 হবে, না হলে 0 হবে। তো তুমি দুইটার যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। সো এটা আমরা রান করে দেখি, পাইথন loop.py। এখানে আমরা দেখতেছি যে 2 4 5 শুধুমাত্র জোড় সংখ্যাগুলো আমাদেরকে প্রিন্ট করে দিচ্ছে, এবং এখানে যদি আমরা 0 দিতাম তাহলে এর উল্টাটা করতো, অর্থাৎ জোড় সংখ্যা পাইলে এখান থেকে আমাদের লুপটা কন্টিনিউ করে দিত, এই পর্যন্ত আর আসতো না। সো আমাদের এখন প্রিন্ট হচ্ছে বিজোড় সংখ্যাগুলো। দেখো আমাদের শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো কিন্তু প্রিন্ট হয়েছে। সো এই ছিল হচ্ছে পাইথন নেস্টেড লুপ এবং কন্টিনিউ স্টেটমেন্টের ধারণা।